আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের হাতে দেশ নিরাপদ না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকসা ইউনিয়নে নির্বাচনী সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় কাউকে বিকাশ নম্বর না দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশে ধর্মের মধ্যে বিভেদ থাকবে না। এ সময় তিনি আরও বলেন, বিগত 15 বছরে দেশের অনেক ক্ষতি হয়ে গেছে। তারা দেশের অর্থ লুটে নিয়ে বিদেশে পাচার করে ব্যাংকগুলোকে ফোকলা বানিয়ে দিয়েছে। এছাড়া বিএনপি কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সার প্রদান করবে বলেও আশ্বাস দেন তিনি। 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, এই দলটা আমাদের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে না। অনেক লোককে মেরে ফেলছে, অনেক লোক লক্ষ লক্ষ মানুষকে শহীদ হয়ে গেছে। সেই পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে যারা ছিল, ওরা ওই দলটা এখন এসে কিন্তু একবারের জন্য মাপ চায় না, ক্ষমা চায় না। আমি ওই সময় ভুল করছিলাম, এই ভুলগুলো ক্ষমা করে দিয়ে ভাই আমাকে রাজনীতি করার সুযোগ দাও, সেটা করে না। তো যারা এটা করে নাই, যারা আমার স্বাধীনতার বিরোধিতা করছে, তার হাতে কি আমি দেশের দায়িত্ব তুলে দিতে পারি? বিএনপি ক্ষমতায় গেলে 5 বছরের মধ্যে আইসিটি খাতে 10 লাখ মানুষের কর্মসংস্থান করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। সেই সঙ্গে বিগত সরকারের অনিয়মগুলো চিহ্নিত করে এই খাতকে আরও এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানী বনানী ক্লাবে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের উদ্যোগে আয়োজিত আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিষয়ক আলোচনায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, দলের আইসিটি বিষয়ক সম্পাদক ডক্টর একেএম ওয়াহিদুজ্জামান সহ আইসিটি বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। আমাদের জীবন ধারণ পদ্ধতিকে আধুনিকায়ন তথা সহজ করে তোলার জন্য, মানুষের কল্যাণের জন্য আমরা আইসিটি ব্যবহার করি, এইটা আমি বিশ্বাস করি এবং সেই চেষ্টা আমরা করেছিলাম। সেই কাজটি কিন্তু বাংলাদেশে আমরা প্রথম শুরু করেছিলাম। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রকাশ্যে একটি মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়ের সৃষ্টি করেছিলেন। নিজ নির্বাচনী আসন বগুড়া 6-এর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি। এ সময় এলাকার সমস্যাগুলো তৃণমূলের নেতাদের মুখে শোনেন বিএনপি প্রধান। সে সঙ্গে আগামী নির্বাচন এবং নির্বাচন পরবর্তীতে এলাকার উন্নয়ন নিয়ে দিক নির্দেশনা দেন তারেক রহমান। নির্বাচনী সমাবেশে যোগ দিতে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 12:45 বগুড়া থেকে রওনা হন তিনি। দীর্ঘ 20 বছর পর সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ বিসিক শিল্প পার্ক। নেতাকর্মী সহ উচ্ছ্বসিত এলাকার জনসাধারণ। সিরাজগঞ্জ থেকে সড়ক পথেই টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। বিকেল 4টায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে এক বিশাল জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। টাঙ্গাইলের 8টি আসন জনস্রোত হবে। এখানে নির্বাচনের মধ্য দিয়ে ধানের শীষের বিজয় হবে এবং সেই বিজয়ের মধ্য দিয়েই আমাদের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান হবে এই বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। দর্শক, এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি বহরে রয়েছেন সহকর্মী খান আলামিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আলামিন, তারেক রহমান কখন সভা মঞ্চে পৌঁছাতে পারেন? পথে পথে জনসমাগম কেমন দেখছেন? সিনথিয়া, তারেক রহমান 1 ঘন্টার বেশি সময় আগে নাজ গার্ডেন থেকে বের হয়েছেন
এবং আমরা দেখেছি পথে পথে হাজার হাজার মানুষ তাকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করেছেন এবং তারেক রহমানও তাদের অভ্যর্থনা জবাব দিয়েছেন। এখন আমরা আছি বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর সদরে, যেখানে একটি পথসভায় তারেক রহমান যোগ দেবেন। তারেক রহমানের গাড়িবহর এরই মধ্যে আমাদের পেছনে আছে এবং এই শেরপুর মোড়ে হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছেন। বিশেষ করে বগুড়ার শেরপুর এবং ধুনট অর্থাৎ বগুড়া 5 আসন, যেটি ধানের শীষের প্রতীকের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, তিনি এই পথসভার আয়োজন করেছেন এবং এই পথসভায় তারেক রহমান নামবেন বলে আমরা জানতে পেরেছি। তারেক রহমানের যে গাড়ি বহরের যে বাসটি রয়েছে, বাসটি কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি পথসভার ঠিক কাছে চলে এসেছে। একেবারে ধীর গতিতে সামনের দিকে এগিয়ে আসছে বাসটি এবং এই সামনেই একটি পথসভার জন্য ছোট্ট একটি মঞ্চ স্থাপন করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এই পথসভার মঞ্চে উঠবেন এবং এখানকার যারা জনগণ এবং সাধারণ ভোটার রয়েছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তো আমরা শেষ মুহূর্তের পরিবেশটি হয়তো আপনাদের দেখাতে পারবো তিনি যদি এখানে নামেন। আমরা জানি না আসলে এখন পর্যন্ত তিনি নামবেন কিংবা, কিন্তু এখানকার যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে তারেক রহমান এখানে নেমে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। যেটি বলছিলেন যে আজকের যে কর্মসূচিগুলো রয়েছে এই পথ ধরে তিনি সিরাজগঞ্জে যাবেন। সিরাজগঞ্জের বেসিক শিল্প যে পার্ক মাঠ রয়েছে সেই শিল্প পার্ক মাঠে বেলা 2টা থেকে একটি সমাবেশের কথা রয়েছে, কিন্তু যেহেতু এরই মধ্যে এখানেই 2টা বেজে গেছে, তাকে সামনের দিকে যেতে হয়তো আরও সময় লাগবে, অর্থাৎ সভাস্থলে পৌঁছতে আরো ঘন্টার বেশি লাগবে বলে আমরা ধারণা করছি, কারণ এখান থেকে কিন্তু সিরাজগঞ্জের সে বেসিক শিল্প মাঠের দূরত্ব অনেক বেশি। তো সেই হেতু বলা যাচ্ছে যে 3টা কিংবা 3:30 4টাও বেজে যেতে পারে সেই সমাবেশে গিয়ে তিনি যোগ দিতে এবং সেখানে নির্বাচনী সমাবেশটি মূলত সিরাজগঞ্জ এবং পাবনা এই দুটি জেলার আয়োজনে করা হয়েছে এবং সেখানে সিরাজগঞ্জের 6টি আসন এবং পাবনার যে 5টি সংসদীয় আসন রয়েছে সেই মোট 11টি সংসদীয় আসনের যারা বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন তাদেরকে সেখানে পরিচিত করে দিবে তারেক রহমান এবং তাদের জন্য জনগণের কাছে ধানের শীষে ভোট চাইবেন। এবং আমরা যদি বলে রাখি সেই সমাবেশটি শেষ করার পরে যমুনার পূর্ব পাড়ে আরেকটি সমাবেশ রয়েছে টাঙ্গাইল জেলায়, সেই টাঙ্গাইল জেলার সমাবেশে তিনি যোগ দেবেন। সেখানেও নির্বাচনী সমাবেশে টাঙ্গাইল জেলার যে 8টি আসন রয়েছে সেই 8টি আসনের প্রার্থীদের তিনি জনগণের কাছে পরিচিত করে তুলবেন, পাশাপাশি তাদের জন্য ধানের শীষে ভোট চাইবেন। আমরা দেখছি এখন তিনি আসলে গাড়ি থেকে নামবেন কিনা কিংবা এই সমাবেশে পথসভায় যোগ দিবেন কিনা সেটি এখন আমরা নিশ্চিত নই। আমরা দেখছি তার গাড়িকে ঘিরে চারপাশে হাজার হাজার মানুষ ঘিরে ধরেছে এবং সবাই তাকে অভিবাদন জানাচ্ছে এবং কেউ কেউ সেলফি তুলে সময়টিকে মুঠোবন্দি করার চেষ্টা করছেন। তো সিনথি, এই হচ্ছে আমার কাছে বগুড়া শেরপুরের পথসভার সামনে থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ। সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল ইসলাম। আশরাফুল, সিরাজগঞ্জে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। জি, আপনি যেমনটা বলছিলেন যে দীর্ঘ 20 বছর তারেক রহমান সিরাজগঞ্জের মাটিতে আসছে, সেই উপলক্ষে সিরাজগঞ্জের জেলা বিএনপির পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে থেকে নিরাপত্তা সেই নিরাপত্তা জোরদার করেছে। এখানে দেখতে সকাল নির্বাচনী সমাবেশে যোগ দিচ্ছেন সিরাজগঞ্জ পাবনা থেকে যারা উৎসুক জনতা রয়েছেন, তারা দলীয় নেতা তারা কিন্তু এখানে সমাবেশ দিয়েছেন। এই সমাবেশে তারেক রহমান যখন আসবেন তখন সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনের প্রার্থী আর পাবনার 5টি সংসদীয় আসনের প্রার্থীদের তিনি এখানে যারা জনসাধারণ তাদের সাথে কিন্তু পরিচয় করিয়ে দিবেন এবং নির্বাচনী যে আশরাফুল, আপনি আমাদের সাথেই থাকুন। কোনো দুর্নীতিগ্রস্ত নয় একটি মানবিক বাংলাদেশ দেখতে চান
জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুর 12টায় কুমিল্লার 14 গ্রামে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, ক্ষমতায় গেলে শিশু থেকে বৃদ্ধ সবার ন্যায় বিচার নিশ্চিত করা হবে। জনগণের সেবার জন্য সরকার গঠন করা এবারের হবে বন্দোবস্ত। 11 দলীয় জোট 62% যুবকদের মনোনয়ন দিয়েছে উল্লেখ করে আমির বলেন, নির্বাচিত হয়ে বাংলাদেশটা যুব সমাজের হাতে তুলে দিতে চায় তার দল। আজ কুমিল্লায় আরো 2টি জনসভায় অংশ নেবেন ডক্টর শফিক। 12 তারিখের পরেই 13 তারিখ যে পরিবর্তনটা আসবে, আমরা আর কোনো আধিপত্যবাদকে মানব না, আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সরগরম রাজধানী। সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ আসনে ভোটারদের দোরগোড়ায় গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হতে পারলে সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল, নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থানের ব্যবস্থা, গ্যাস সংকট দূর করা সহ নানা সংকট সমাধানের আশ্বাসও দিচ্ছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি নিয়েও আছে বিভিন্ন অভিযোগ। তবে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের। যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান তরুণ ভোটাররা। সবাই চাই যে জাতি অধীর আগ্রহে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, তাদের ভোট প্রয়োগের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে চায়। জনসভায় সবাই সম্মিলিতভাবে জয়েন করে ইনশাল্লাহ আমরা দাঁড়িপাল্লার পক্ষে বড় স্লোগান দেব। মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণের মাধ্যমেই আমরা একটি পরিপূর্ণভাবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং পরিপূর্ণভাবে আমরা 24-এর গণঅভ্যুত্থানকে ধারণ করে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। বিরোধী দল কে হবে, কে নির্বাচন করতে পারবে পারবে না, এই সবগুলা কিন্তু প্রতিবেশী রাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করছে। ফলে এই নির্বাচন হচ্ছে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার এবং ভোটাধিকার রক্ষার নির্বাচন। ঢাকা 7 আসন থেকে প্রার্থীদের প্রচারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্তচন্দ্র পাল। দীপ্ত, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ঠিক থাকছে কিনা, এ নিয়ে প্রার্থীদের কোনো অসন্তোষ আছে কিনা জানাবেন। সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন, 10ম দিনের মতো কিন্তু সকাল থেকেই প্রচার শুরু হয়েছে। প্রার্থীরা কিন্তু তাদের উন্নয়নের যে ফিরিস্তি, সেই ফিরিস্তি নিয়ে ভোটারদের মাঝে যাচ্ছেন। আমরা এখন রয়েছি ঢাকা 7 আসনে। এখানে যে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন, বিএনপির মনোনীত প্রার্থী হামিদুর রহমান, তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই জনসভায় যোগ দিবেন। তিনি কিছুক্ষণ আগে এখানকার যে শাহী মসজিদ রয়েছেন সেখানে কিন্তু নামাজ আদায় করেছেন, তারপরে কিন্তু তিনি এখানে যোগ দিবেন। এবং এখানে যদি বলি, চকবাজার থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা তারা কিন্তু সবাই উপস্থিত হয়েছে। আমি এখানকার ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে, এখানে এই এলাকায় মানে ঢাকা 7 আসলে প্রায় 4,80,000-এর মতো ভোটার রয়েছে, যার মধ্যে 2,40,000 পুরুষ ভোটার এবং 2,30,000-এর কিছু বেশি কিন্তু নারী ভোটার রয়েছে। এবং ভোটাররা বলছেন তাদের এই এলাকায় রাস্তাঘাট সরু সহ জলাবদ্ধতা, গ্যাস সংকট, পানির সমস্যা, মাদক সন্ত্রাস সহ বিভিন্ন সমস্যা রয়েছে। এবং যারা এই সমস্যা সমাধানে কাজ করবে, যেই নেতাই এই সমস্যা সমাধানে কাজ করবে, তাদেরকেই কিন্তু আসলে তারা বেছে নেবেন, তাদেরকে নির্বাচিত করবেন, বেছে নেবেন, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। এবং আমরা এখানকার প্রার্থীদের সঙ্গে কথা বলেছি। বিএনপির প্রার্থী রয়েছেন, জামাত ইসলামের প্রার্থী রয়েছেন, এছাড়াও এনসিপি সহ বিভিন্ন সংগঠনের যে দলের যে প্রার্থী রয়েছে, তারা কিন্তু তাদের এই যে ভোটারদের সমস্যা, সেই সমস্যাকে কিন্তু মাথায় রেখেই তারা তাদের যে নির্বাচনী ইশতেহার সেটি সাজিয়েছেন। এবং তারা এই যে জনগণের যে সমস্যা, সেই সমাধানে কাজ করবে নির্বাচিত হলে, এমনটি কিন্তু বরাবরই বলছেন। এবং এবারও কিন্তু তারা বলছেন। তবে ভোটাররা কিন্তু এবার বলছেন যে কোনো কথার ফুলঝুরি নয়, যিনি আসলে তাদের জন্য কাজ করবেন, যিনি এই এলাকার সন্তান, যিনি তাদের সুখে দুঃখে বিগত সময়ে পাশে ছিলেন, এবারও পাশে থাকবেন, তাকেই কিন্তু বেছে নেবেন, এমনটি বলছে। তো সিনথিয়া, এই ছিল ঢাকা 7 আসনের প্রচারের সবশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।
এবারে জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রার্থীদের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। প্রার্থীদের 1/3 বেশি তরুণ, সেই সঙ্গে যুক্ত হয়েছে বিপুল সংখ্যক তরুণ ভোটার, যারা এবারই প্রথম ভোট দেবেন। বিশ্লেষকদের মতে এই সমীকরণই ভোটের ফলাফলে এবার ব্যাপক প্রভাব ফেলবে। তবে তারা বলছেন, শুধু তরুণ প্রার্থী দেখে নয়, জনগণের কল্যাণে যারা কাজ রাখবে তাদেরকেই বেছে নেবে ভোটাররা। সাদিয়া কানিজের রিপোর্ট। ভোটের মাঠে এবার আলোচনার তুঙ্গে তরুণ প্রার্থীদের অংশগ্রহণ, প্রচারেও তাদের সরব উপস্থিতি। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রার্থীর সংখ্যা 34.03%। এর আগে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন 2008-এ এর সংখ্যা ছিল প্রায় 24%। সে হিসেবে এবার তরুণ প্রার্থী বেড়েছে প্রায় 10%। এবার প্রতিদ্বন্দ্বিতা করা 1981 জন প্রার্থীর মধ্যে 637 জনই তরুণ। মধ্যবয়সী ও প্রবীণ প্রার্থীর সংখ্যা 1235 জন, যা প্রায় 66%। তরুণ প্রার্থীর সংখ্যা বাড়ানোর পেছনে ভূমিকা রেখেছে নতুন রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ। তাদের বেশিরভাগ প্রার্থীই তরুণ। এনসিপির 32 জন প্রার্থীর মধ্যে 31 জনই তরুণ। গণ অধিকার পরিষদের 90 প্রার্থীর মধ্যে তরুণ 71 জন। তবে পুরনো দলগুলো সে পথে হাঁটেননি। বিএনপির 288 প্রার্থীর মধ্যে তরুণ মাত্র 18 জন। জামায়াতে ইসলামীর 224 প্রার্থীর মধ্যে তরুণ 49 জন। জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনও তুলনামূলকভাবে কম তরুণ প্রার্থী দিয়েছে। শুধু প্রার্থী নয়, ভোটার তালিকাতেও বেড়েছে তারুণ্যের উপস্থিতি। কমিশনের তালিকা অনুযায়ী এবার মোট ভোটার 12,77,00,000। এর মধ্যে 2008 সালের পর নতুন যুক্ত হয়েছেন 4,66,00,000 তরুণ ভোটার। আমার দিক থেকে বলতে গেলে যারা দেশের জন্য কাজ করবে, সেবা করবে, আমাদের সেফটিটা দেখবে, অবশ্যই আমরা তাদেরকে চুজ করব। আমরা ইয়াং আর চাচ্ছি যে আমাদের দেশ যে সামনে যে পরিচালনা করবে সে অবশ্যই যদি ইয়াং হয় তাহলে আমাদের আর কি ভালো হয়। তাদের কাছ থেকে যে প্রত্যাশাটা ছিল সেটা আসলে 5ই আগস্টের পরে পাচ্ছি না, যার কারণে তাদের উপরে আশাটা কম। ইয়াংদের পাশে দাঁড়ান, ইয়াংদেরকে ভোট দেন, সাপোর্ট করেন, ইনশাআল্লাহ ইয়াংরা কিছু দেশের জন্য কিছু করবে। তবে নির্বাচন কমিশনের সাবেক সচিব জেসমিন টুলির মতে, যে দল বা প্রার্থী তরুণদের সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে, তরুণ ভোটাররাও তাদেরকেই প্রাধান্য দেবে। যে তরুণকে সে ভোট দিতে পারে, তার মধ্যে যদি তার আশার আলো দেখতে পায়, অবশ্যই তাকে ভোট দেবে। তারা চায় ভবিষ্যৎ বাংলাদেশের নিরাপত্তা, তারা চায় তাদের চাকরির কর্মক্ষেত্রের নিরাপত্তা। দেশ চালানো বা একটা সংসদ সদস্য হয়ে চালানোর জন্য যে যোগ্যতা লাগে, সেগুলো যদি তরুণরা দেখতে পায় তাহলে তো অবশ্যই তাই সেদিকেই যাবে। কিন্তু না দেখতে পেলে তারা যেখানে দেখতে পাবে সেদিকেই যাবে। নতুন এই সমীকরণ শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলতে পারবে তার উত্তর মিলবে ভোটের দিন। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। নওগাঁর মহাদেবপুরে বালুবাহী ট্রাক চাপায় 2টি ভ্যানের 5 জন নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, ভোর 4টার দিকে মহাদেবপুর থেকে পত্নীতলাগামী একটি ড্রাম ট্রাক পাটকাঠি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সবজি ও যাত্রী বহনকারী 2টি ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের। আহত 3 জনকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তারাও মারা যান। মহাদেবপুর থানার উপপরিদর্শক মনোয়ারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ফেলে রেখে পালিয়ে গেছে চালক ও হেলপার। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সবগুলোর কিছু ওই সমস্ত জিনিস বাজারে নিয়ে যাচ্ছিল বেচার জন্য। আজকে হাটের দিন মহাদেবপুরে ওখানে বেচার জন্য নিয়ে যাচ্ছে। এখানে এসে দেখি যে একটা উপরে ডেড বডি আর ভ্যানের পার্টসগুলো ছিটা ফোটা। তারপরে দেখি পাশে আর একটা ডেড বডি আর গাড়ির চাকার নিচে একজন পড়েছিল, সেটাকে আমরা তুলছি। কোনো মতো অক্ষত অবস্থায়, মানে সে শ্বাস নিতে পারতেছে। দেশের বীমা খাতে নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসনের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে IDRA ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এই আয়োজন করে দেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। এছাড়াও বীমা খাত সংশ্লিষ্টরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
প্রবাসী বাংলাদেশিরা 20,500 টাকায় সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরার সুযোগ পাবেন। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মদিনা ঢাকা ও জেদ্দা ঢাকা রুটে একমুখী টিকিটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে 20,500 টাকা। এছাড়া রিটার্ন টিকিট মদিনা ঢাকা মদিনা এবং জেদ্দা ঢাকা জেদ্দা রুটে সর্বনিম্ন ভাড়া পড়বে 42,000 টাকা। প্রবাসীরা আসার ক্ষেত্রে ভাড়ার সুবিধা পাবে 18 এপ্রিল থেকে 25 মে এবং বাংলাদেশ থেকে সৌদি আরবে পুনরায় ফিরে যাওয়ার ক্ষেত্রে সুবিধা পাবেন 30 মে থেকে 30 জুন 2026 পর্যন্ত। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।